গোসল করার সময় দেখছে বাড়ির চারপাশে খুব বেশি বাড়িঘর ছিল না, আর যেগুলো ছিল সেগুলোতেও কেউ বাস করত না। আমার মনে সন্দেহ বাড়তে লাগল। আমার সন্দেহ যাচাই করার জন্য একটা বুদ্ধি বের করলাম। যেমন প্রতিদিন সকালে আমি স্নান করতাম, তেমনি সেই দিনও বাথরুমে গেলাম, কিন্তু এবার বাথরুমে পানির কল চালু করে আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি দিদির সুষুমশাই বাথরুমের জানালার কাছে দাঁড়িয়ে আছেন। তার উচ্চতা জানালার সমান না হলেও তিনি হাত বাড়িয়ে মোবাইলে কিছু করছেন। এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, রাগে চিৎকার করে বললাম, শ্বশুরমাই আপনি এখানে কি করছেন? তবে কি আমার সন্দেহ সত্যি? প্রতিদিন আপনি এসব করছেন? আমার কথা শুনে তিনি একেবারে হতভম্ব হয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি আমাকে ভুল বুঝছ। আমি শুধু তোমার নিরাপত্তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তুমি এখানে আসার আগে এই ঘর প্রায় বন্ধ থাকত। অনেকবার এই জানালা দিয়ে বড় প্রাণী ঢুকে পড়েছে। শ্বশুরাই বললেন, আমি এখানে এসেছিলাম যাতে কোনো পশু জানালা দিয়ে ভিতরে ঢুকে না পড়ে। যদি তোমাকে আগে বলে দিতাম তাহলে তুমি হয়তো ভয় পেতে, তাই কিছু বলিনি। তার কথা শুনে মনে হচ্ছিল তিনি মিথ্যা বলছেন। যদি এখানে জি বড় পশু আসত তবে তিনি জানালার কাছে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন? ধীরে ধীরে আমি তার অদ্ভুত আচরণের আসল উদ্দেশ্য বুঝতে শুরু করলাম। গিয়ে দেখলাম তার দৃষ্টি ঠিক নেই। যদিও আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু তিনি নিজের কাজের সাফাই দিতে ব্যস্ত ছিলেন। রাগে আমি সরাসরি নিজের ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দিদিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন লাগছিল না। শ্বশুরাই এর ব্যবহার আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। সেই দিন আমি সারাদিন ঘর থেকে এক পাও বাইরে বের হলাম না, এমনকি তিনি খেয়েছেন কিনা তাও জানার চেষ্টা করিনি। রাতে হঠাৎ শ্বশুরাই আমার দরজায় কড়া নাড়তে শুরু করলেন, কিন্তু আমি দরজা খোলার সাহস করলাম না। আচমকা বাইরে থেকে দিদির গলা শোনার মতো লাগল। তার গলা শুনে দরজা খুললাম। বাইরে গিয়ে দেখি দিদির গলার আওয়াজ আসছে শ্বশুর সাই এর মোবাইলের স্পিকার থেকে। তিনি দিদিকে ফোন করেছিলেন এবং স্পিকারে রেখেছিলেন। আমি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে মোবাইল কেড়ে নিলাম এবং দিদির সঙ্গে কথা বলতে শুরু করলাম। সবকিছু খুলে বললাম দিদিকে, বিশেষ করে সকালে যা ঘটেছে। দিদি বললেন, রাধিকা, তুমি অকারণে শ্বশুরমশাই এর বিষয়ে খারাপ ভাবছ। তিনি যা করেছেন তা শুধু তোমার ভালোর জন্য। দিদি বললেন, তুমি শ্বশুর সাই এর উপর রাগ করো না। তিনি যা বলছেন সেটা সত্যি হতে পারে। সেই বাথরুমে সত্যিই কোনো পশু ঢুকে যেতে পারে। আমি তোমাকে আগেই বলেছি যে উনি একটু সুস্থ এবং অদ্ভুত আচরণ করেন। আমি বললাম, ঠিক আছে, আমি আর কিছু বলবো না, কিন্তু তুমি কবে বাড়ি ফিরছ? আমার কলেজে ভর্তি হওয়ার কাজ এখনও বাকি, সেটা কখন করবে? দিদি বললেন, এখনও ভর্তি হতে অনেক সময় আছে, তার আগেই আমি বাড়ি ফিরে আসব। তবে ততদিন তুমি শ্বশুর অংশের ভালো করে দেখাশোনা করবে। আমি আবারও দিদির কথা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলাম। মনে হচ্ছিল প্রতিবারই দিদি আমাকে এই পরিস্থিতিতে ফেলে যাচ্ছে। পরের দিন সকালে নাস্তার পর বসুরাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি তার কোথায় যাচ্ছেন তা জিজ্ঞেস করিনি। কিছু সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলাম এবং ভাবলাম দিনটা শান্তিপূর্ণ কাটবে। বিকেলের শ্বশুরাই বাড়ি ফিরে আসার পর আমার হাতে একটি চকচকে পোশাক ধরিয়ে দিয়ে বললেন, এই পোশাকটি পরে সাজগোজ করো। আমি স্পষ্টভাবে তাকে না বলে দিলাম। এরপর তিনি দিদিকে ফোন করলেন। সাধারণত দিদি এত তাড়াতাড়ি ফোন ধরে না, কিন্তু সেদিন শ্বশুরাই ফোন আমাকে দিয়ে বললেন, দিদির সঙ্গে কথা বলো। ফোনে দিদির কান্নার শব্দ শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, রাধিকা, আজ মনে হচ্ছে তোমাকে বাড়িতে নিয়ে এসে আমি বড় ভুল করেছি। আমি তোমাকে বোনের মতো ভালোবেসেছি, ভালো জীবন দেওয়ার জন্য এই বাড়িতে এনেছি, কিন্তু আজ তোমার জন্য আমার নিজের অবস্থান নিতলমল হয়ে গেছে। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, দিদি কি হয়েছে? আমি কি করেছি যার জন্য তুমি আমাকে এভাবে দোষ দিচ্ছ? দিদি বললেন, আমার শ্বশুর খুব রাগী মানুষ, তার কোনো কথা না মানলে তিনি সঙ্গে সঙ্গে রেগে যান। আমি শুনেছি তুমি নাকি তাকে অনেক সময় পাল্টা উত্তর দিচ্ছ, তার জন্য তিনি আমার উপর খুব ক্ষুব্ধ। যদি তুমি সত্যিই আমাকে বোন বলে মনে করো তবে আজ থেকে তুমি তার সঙ্গে আর তর্ক করবে না। মনে রেখো, তোমার কারণে যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়া হয় সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। আজ তার জন্মদিন, তিনি যা বলবেন তা মেনে চলো। দিদির কথা শুনে আমি রাজি হলাম। তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, তাকে বিপদে ফেলতে চাইনি। শ্বশুর মশাই যে পোশাকটি এনেছিলেন সেটি পরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। পোশাকটি আমার জন্য বেশ ছোট এবং আধুনিক ছিল। এমন ধরনের পোশাক আমি আগে কখনো পরিনি, তবে সেটি পরে আমি বেশ সুন্দর লাগছিলাম সাজগোজ করে। যখন আমি বাইরে এলাম তখন সুষুমশাই এক দৃষ্টিতে আমাকে দেখে যাচ্ছিলেন। জন্মদিন উপলক্ষে আমি তার উপর রাগ করিনি, তাকে শুভেচ্ছা জানালাম। তবে তখনই কিছু অস্বাভাবিক ঘটনার আভাস পেতে শুরু করেছিলাম। শ্বশুরাই আমাকে জড়িয়ে ধরে বললেন, প্রতিবছর আমি ছেলে আর পুত্রবধূর সঙ্গে আমার জন্মদিন উদযাপন করি। এবছর ভেবেছিলাম হয়তো কেউ আমার জন্মদিন মনে রাখবে না, কিন্তু তুমি আমার সঙ্গে আছো তাই আমার মন ভালো হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে মানুষ যেমন একটু রাগী হয়ে যায়, তেমনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। শ্বশুরাই কখনো গম্ভীর হয়ে যেতেন, আবার কখনো বেশ আদর করতেন। তার জন্মদিনের কেক তিনি নিজেই কিনে এনেছিলেন এবং সেদিন তাকে বেশ সুন্দরভাবে পরিপাটি হয়ে সজ্জিত দেখাচ্ছিল। কেক কাটার
সময় তিনি আমার হাত ধরে কেক কাটলেন। কেক কাটার পর তিনি আমাকে আবারও জড়িয়ে ধরলেন, তবে বারবার তার স্পর্শে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। একাধিকবার তিনি আমার পায়ের দিকে হাত বাড়ালেন। জন্মদিনের আনন্দ শেষ হওয়ার পর তিনি আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন। সেখানে তিনি আমার সামনে বসে পানীয় পান করতে লাগলেন এবং আমাকে আবার তা খাওয়ার জন্য জোর করলেন। আমি তাতে রাজি না হওয়ায় তিনি রান্নাঘরে গিয়ে আমার জন্য ঠান্ডা পানীয় নিয়ে এলেন। আমি সেই পানীয় খাওয়ার পর থেকে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করতে লাগলাম, মাথা ঘুরছিল আর আমি বারবার নিজের ঘরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই উঠে দাঁড়াতে পারছিলাম না। ঠিক সেই সময় সুষুমসাই আমাকে ধরে বসালেন। আমার মনে হচ্ছিল আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলেছি। সেই রাতের পরে যখন সকালে ঘুম থেকে উঠলাম, দেখি আমি সুষুমাই এর ঘরে শুয়ে আছি। আমার শরীরে ভীষণ ক্লান্তি আর অস্বস্তি ছিল। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করছিলাম, তখনই সুশ্রুমসাই ঘরে ঢুকলেন। তার হাতে নাস্তার প্লেট ছিল। তিনি বললেন,